গণঅভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান বিন হাদির অকাল মৃত্যুতে মাইটিভি পরিবার গভীরভাবে শোকাহত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশি বাংলাদেশ মিশনগুলোতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। এর আগে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ওসমান হাদির মৃত্যুতে একদিনের এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে শুক্রবার হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোয়ারেদু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও বলা হয়েছে, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তিনি। এরপর সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ হাদির মরদেহ দেখতে যান। এ সময় ডাক্তার শফিকুর রহমান শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে সবাইকে নিয়ে মাগফিরাত কামনা এবং দোয়া করেন জামাত আমির। এছাড়াও জামাত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দর্শক, এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী এস.এম. আরিফ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, আমরা জানি জাতীয় হৃদরোগে রাখা হয়েছে হাদির লাশ, নেওয়া হচ্ছে সোয়ারদিতে। এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শাইলি, 9:45 দিকে ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য এই আমার পিছনে যে মর্গটি রয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেই মর্গে আনা হয় এবং তার পরপরই আমরা 9:50 নাগাদের দিকে তার ময়নাতদন্ত শুরু হয়। আমরা যতটুকু সবশেষ জানতে পেরেছি, এখনও তার ময়নাতদন্ত চলছে এবং এই ফরেনসিক্স যে মেডিসিন বিভাগ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেখানেই তার এই ময়নাতদন্ত চলছে। তার এই ময়নাতদন্তের যখন চলছে তখন আমরা দেখেছি যে এই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান, অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি কিন্তু এই ময়নাতদন্তের এই যে টিমের সাথে রয়েছেন এবং তিনি সব কিছু আসলে পর্যবেক্ষণ করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, তার ময়নাতদন্ত শেষে আবার নিয়ে যাওয়া হবে হৃদরোগ ইনস্টিটিউটে এবং সেখানে তাকে গোসল করানোর কথা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি সেখানে সেই প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে হৃদরোগে। এবং আপনি জানেন যে আজকেই ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউ, যেটি বলা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেখানে আজকে তার জানাজাটা হবে এবং আমরা যেটুকু জানতে পেরেছি হৃদরোগ ইনস্টিটিউট থেকে সেই জানাজা নেওয়ার জন্য তার বেলা 1টার দিকে তাকে সেই মানিক মিয়া এভিনিউতে নেওয়া হবে এবং জানাজায় প্রচুর লোকের সমাগম হবে এরকম প্রত্যাশা করছেন এবং সেই প্রত্যাশা থেকে সরকার কিন্তু খুব নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করেছেন। জানেন যে হাদি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন, সেখানে অনেক ধরনের নিরাপত্তার ব্যত্যয় ঘটতে পারে। সে কারণে আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউতেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু মানিক মিয়া এভিনিউ নয়, হাদি সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার থেকে আমরা দেখেছি নিরাপত্তা বাংলাদেশের যে হাদির যে নিরাপত্তা, হাদির মরদেহের নিরাপত্তা, সেটিও কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং হাদির মরদেহকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয়, সে কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমরা এই যে সোহরাওয়ার্দী
মেডিকেল কলেজের মর্গের সামনে আছি। এখানেও কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে পুলিশ রয়েছে, আনসার রয়েছে, সেই সাথে সেনাবাহিনী আমরা দেখেছি প্রত্যেকটা ইয়াতেই রয়েছেন, এবং বিজিবি। এই যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সেটি কিন্তু তারা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আর যেটি জানিয়েছি যে আজকেই জানাজা শেষে হাজিকে আজকেই সমাহিত করার কথা রয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার জানাজা শেষে তাকে নেওয়া হবে তার প্রিয় ঢাকা ইউনিভার্সিটি, যেখানে তিনি 5 বছর অধ্যয়নরত ছিলেন। সেই ঢাকা ইউনিভার্সিটি তাকে শেষবারের মতো নেওয়া হবে, এবং সেই ঢাকা ইউনিভার্সিটির যে কেন্দ্রীয় মসজিদ, সেখানে রাখা হবে তার মরদেহ, এবং তারপরেই তাকে সমাহিত করার কথা রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করার কিন্তু এই তথ্যটা রয়েছে। যদিও তাদের পরিবারের পক্ষ থেকে সেটি কিন্তু আবদার করা হয়েছিল, সরকার সেটিতে সায় দিয়েছেন। তো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে শায়িত করাবে, সেটি আমরা জানতে পেরেছি। আর এখানকার এখন কিন্তু ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। সেখানে এখনও ময়নাতদন্ত হাদির চলছে। একটু জানিয়ে রাখি, ওসমান হাদি গত 12ই ডিসেম্বর তিনি কিন্তু গুলিবিদ্ধ হন বিজয়নগরের একটি রাস্তায়। তিনি কিন্তু রাস্তা দিয়ে রিক্সা করে যাচ্ছিলেন, তখনই তাকে মোটরসাইকেল আরোহী হয়ে গুলি করেন। দুজন কিন্তু মোটরসাইকেল ছিলেন, সেটি বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ থেকে কিন্তু পাওয়া গেছে। এবং তারপরেই কিন্তু হাদিকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তার অস্ত্রোপচার হয়, এবং অস্ত্রোপচারের পরের সেই রাতেই তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং এভার কেয়ার থেকে 15 ডিসেম্বর আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুরে পাঠানো হয়, এবং সেখানেই তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলছিল। এবং সেই চিকিৎসা কার্যক্রম চলার মধ্যেই কিন্তু আসলে আমরা গত পরশু রাতে বৃহস্পতিবার রাত 9টার দিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, এবং মৃত্যুর খবর আসে বাংলাদেশে। এবং তারপরেই আমরা দেখেছি যে পরদিন শুক্রবার হাদিকে আসলে এই বাংলাদেশের মাটিতে নিয়ে আসা হয়, তার মরদেহ নিয়ে আসা হয়, এবং সেটি বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে তাকে নিয়ে আসা হয়। শুক্রবার 5:48 তাকে এই ঢাকায় তাকে নিয়ে যে বিমানটি এসেছিল সেটি অবতরণ করে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে সরাসরি কিন্তু এই হৃদরোগ ইনস্টিটিউশন যে হিমঘর রয়েছে, সেই হিমঘরে রাখা হয়েছিল হাদিকে, এবং সেখান থেকে আজকে সকালে ময়নাতদন্তের জন্য এখানে এখন রাখা হয়েছে এই সোহরাওয়ার্দী হাসপাতালে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ, জানাচ্ছিলেন হাদির ময়নাতদন্তের সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা যাচ্ছি হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, আপনার কাছে কি খবর আছে আপনি আমাদেরকে জানাবেন? শাহলী, যেমনটা জানাতে চাই, জানেন যে আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে আমি এই মুহূর্তে রয়েছি, এবং এখানে কিন্তু গোটা দেশের সাথে কিন্তু যে শোকাবহ যে পরিবেশ সেটা কিন্তু বিরাজ করেছে। এবং এই বাসাতে আসলে পৌরসভার মধ্যেই রয়েছে। এটা হচ্ছে ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকা, পৌরসভার মধ্যেই। এই বাড়িতে এই মুহূর্তে আসলে কেউ নেই। গত রাত থেকেই কিন্তু ঝালকাঠির যে পুলিশ, তারা কিন্তু আসলে এখানে অবস্থান করেছিলেন, নিরাপত্তা নিশ্চিত করেছেন। এবং এই বাসা যারা ছিলেন তারা কিন্তু গতকালই আসলে ঢাকাতে চলে গিয়েছেন। হাদির যে মরদেহ রয়েছে সেই মরদেহকে নিয়ে আমরা জানি যে আসলে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে সরকারের যে ঢাকাতেই তাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দুপুরে সংসদ ভবনের কাছে জানাজা শেষে কিন্তু ঢাকায় যিনি কবি রয়েছেন কাজী নজরুল ইসলাম, তার কবরের পাশেই সমাহিত করা হবে। তবে স্থানীয় যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, হাদির সহপাঠী যারা রয়েছে, তারা দাবি করছে যে অন্তত একবারের জন্য হলেও যেন সরকার হাদির মরদেহটাকে আসলে এই ঝালকাঠির নলছিটিতে তার বাবার যে পৈতৃক বাড়ি বা গ্রামের বাড়ি বা নলছিটির যে চায়না মাঠ রয়েছে সেই মাঠে একবার অন্তত তাকে দেখতে চেয়েছিল তারা।
তারা বলছিল যে হাদির এই মরদেহ দেখার মধ্য দিয়ে নতুন প্রজন্ম অনুপ্রেরণা পেত যে কিভাবে আসলে একজন বিপ্লবী নেতা বা সৎ এবং ইনসাফের কথা বলে, এই তারা কিন্তু সেটা জানতে পারতো, তাদের মধ্যে আরো অনুপ্রেরণা জোগাতো। আমি একটু কথা বলতে চাবো এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং প্রতিবেশী। আমি দেখলাম যে আপনি বেশ সকাল থেকে এখানে আসছেন, আপনাদের আসলে প্রত্যাশা কি রয়েছে এই হাদিকে নিয়ে? জি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন শহীদ হিসেবে। তো আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে তার দাফনের পূর্বে একবার হলেও তাকে যেন নলসিটির বুকে চায়না মাঠে নিয়ে আসা হয়। আমার এলাকার মানুষ তাকে একেবারে শেষ একবার যেন তাকে দেখতে পায়, যার মাধ্যমে তরুণ প্রজন্ম একটি উদ্দীপনা সৃষ্টি হবে। নতুন বীর সেনানী, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে নতুন বীর সেনানী তৈরি হবে, সেই উৎসাহ এবং উদ্দীপনা বর্তমান নতুন প্রজন্ম পাবে। আরেকটি বিষয় হলো সরকারের কাছে আমাদের একটি বিনীত নিবেদন এবং সবচেয়ে জোর দাবি হচ্ছে যে হাদি ভাইয়ের যারা খুনি এবং এই খুনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। যদি এটা না হয় তাহলে ভবিষ্যতে আমাদের এই হাদির মতো আর বিপ্লবী বিদ্রোহী নেতা আর তৈরি হবে না। সুতরাং সরকারকে অবশ্যই হাদি হত্যার বিচার করতে হবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ, যেমনটা জানাচ্ছিলেন। পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখছি যে জানেন যে আজ কিন্তু এই বিপ্লবী যিনি নেতাকে আমরা হারিয়েছি ওসমান হাদি, তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে এবং এই শোককে কেন্দ্র করেই কিন্তু সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রতিষ্ঠান সম্মুখে কিন্তু জাতীয় পতাকা অর্ধনির্মিত করা হয়েছে। তো আমাদেরও প্রত্যাশা থাকবে যাকে আমরা হারিয়েছি তাকে হয়তো পাবো না, কিন্তু তার মতো ইনসাফ এবং সততার সঠিক পথের মানুষ যেন জন্ম হয় এবং যারা হত্যা করেছে সেই দুষ্কৃতকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতম বিচারের আওতায় আনা হবে, এই প্রত্যাশা আমাদের রয়েছে। তো আরেকটু তথ্য দিচ্ছি যে বেলা যত গড়িয়ে যাচ্ছে তত কিন্তু এই এলাকাবাসী বা বরিশাল থেকে বা অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু হাদির সাহেবের যে বাসভবন রয়েছে, পৈতৃক ভূমি রয়েছে ওসমান হাদির, সেই বাড়িতে অনেকে আসছেন, ভিড় করছেন, অনেকে কান্না জড়িয়ে পড়ছেন। সকলের প্রত্যাশা রয়েছে যে এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির, আমাদেরও সেই একই প্রত্যাশা রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশালের ঝালকাঠির নলছিটির খাসমহল থেকে সবশেষ তথ্য আমার কাছে। শাহিনী। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ শরীফ ওসমান বিন হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে। প্রধান উপদেষ্টা বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা, পশ্চিম রোধ সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস 2025 উদযাপন উপলক্ষে দেওয়া বাণীতে গতকাল শুক্রবার এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী। ঢাকায় 15 দিন অবস্থানের পর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 9:15 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। সকাল 8:30টার দিকে ধানমন্ডির বাবার বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ডাক্তার জুবাইদা। এ সময় তার সঙ্গে কোনো দলীয় নেতাকর্মী উপস্থিত ছিল না। ডাক্তার জুবাইদা 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানের সাথে ঢাকায় ফিরবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় গত 5 ডিসেম্বর ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী। গত 15 দিন তিনি খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় লন্ডন ফিরে যাচ্ছেন তিনি। দূর সুদানের মাটিতে শান্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। মৃত্যুর আশঙ্কা এখন পরিবারের হৃদয় বিদারক বাস্তবতা।
মানিকগঞ্জের গ্রামের বাড়িতে তার মা আর বোনের কান্না যেন থামছেই না। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কৃষক সামাদ মিয়া ও গৃহিণী জহুরা বেগমের 4 মেয়ের মধ্যে সেনা সৈনিক চুমকি সবার ছোট। স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন চুমকি আক্তার। এরপর 2020 সালে সেনা সৈনিক ইকরামুল হোসেনকে বিয়ে করেন চুমকি আক্তার। 2 সৈনিকের সংসারে ইরফান নামে রয়েছে 2.5 বছরের ফুটফুটে এক পুত্র সন্তান। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে চুমকি আক্তার 7 নভেম্বর আফ্রিকার দেশ সুদানে যান। তবে গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলা চালায়। এতে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন সৈনিক চুমকি। গুরুতর অবস্থায় চুমকিকে ভর্তি করা হয় হাসপাতালে। আমার বোনের এই দুর্দশার কথা শুই না আমার মা যা দেখতেছেন মনে করেন যে একটা লাশের মতো উনি পইরা রয়েছে। ওনার কোনো বোধ শক্তি কোনো কিছুই নাই। আইএসপিআর এর সূত্র জানায় ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন 8 জন। এদেরই একজন মানিকগঞ্জের চুমকি আক্তার। সংবাদ শোনার পর থেকেই উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় কাটছে পরিবারের। হাসপাতালে গেছে, হাসপাতালে যাওয়ার সাথে চ্যালেঞ্জ দিছে। ও সইছে পরে আমার ফোন দিছে, মা আমি দুনিয়ায় থাকুম কি থাকুম না, আমার বাচ্চা তুমি দেখে রাখো। পরিবারের একটাই চাওয়া, সরকার যেন চুমকি সহ আহত সকলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। প্রয়োজনে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান স্বজনেরা। আমরা গরিব মানুষ, আমরা কোনো বুদ্ধি দিই, আমরা কখন যাম কার কাছে কেন কি শিখুম কি জানুম ওই করুম। আমার চাওয়া হইলে আমার মেয়ে আল্লাহ সুস্থ করুক, ভালোভাবে আমার মেয়ে আমার বাড়ি আসুক, আমার বউ আসুক। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নওগাঁ বগুড়া বাইপাস সড়কের দুই পাশে সারি সারি তালগাছ একসময় ছিল পরিবেশের ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। তবে সম্প্রতি এই গাছগুলোর মাথা কেটে ফেলার ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ লাইনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ও মাথা কাটা হয়েছে। প্রতিনিধি আবু বকর সিদ্দিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নওগাঁ বাইপাস সড়ক। এই সড়কের দুই পাশে দীর্ঘ 2 কিলোমিটারে থাকা কয়েক হাজার তালগাছের মধ্যে প্রায় 5 শতাধিক তালগাছের মাথা কেটে দিয়েছে নর্দা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। বিদ্যুতের তার তালগাছের ওপর দিয়ে যাওয়ায় ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, তালগাছগুলো না কেটেও বিদ্যুতের পোল স্থাপন করা যেত। এতে গাছও বাঁচত, পরিবেশও রক্ষা পেত। প্রায় 1.5 কিলোমিটার তালগাছ নেসকো অন্যায়ভাবে মাথা পর্যন্ত মুজি পর্যন্ত কেটে দেওয়ার কারণে প্রায় 700 থেকে 800 গাছ মারা গেছে। গাছ কাটা উচিত না, তারটা আপনারা উঁচাকে দিলে কিন্তু গাছগুলা নিরাপত্তা বেঁচে যায়। আর না হলে খুঁটিগুলো আপনাদের শৈলীতে লাশ সীমনা পর্যন্ত নিতে হবে, নিলে এইগুলা জিনিসগুলো বাঁচা থাকবে। গাছের মাথা কেটে দেওয়ায় গাছগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হবে, অন্যদিকে নষ্ট হবে জীববৈচিত্র্য। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিবেশ নষ্ট হয়, আরও বিভিন্ন রকমের সমস্যা। আমরা রাস্তাতে চলাফেরা করি, একটু ছায়ার জন্যও আমাদের সুবিধা। তাল গাছগুলান না কাটে যদি পোলগুলান একটু সরাই দিত, দেখতে খুব সুন্দর লাগতো, পরিবেশ বজায় ঠিক থাকতো। এ বিষয়ে নেসকো বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় এটি একটি নিয়মিত প্রক্রিয়া। বিদ্যুতের লাইনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ও মাথা কাটা হয়েছে। নওগাঁ সড়ক বিভাগ জানায় তাদের কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে এইসব গাছের মাথা কাটা হয়েছে। এ ঘটনায় দ্রুত পরিবেশ বান্ধব সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঐতিহ্য হারাতে বসেছে গ্রাম বাংলার পিঠাপুলি এবং অতিথি আপ্যায়নের অন্যতম খেজুরের রস। একসময় গাছিরা খেজুরের রসের ভার কাঁধে নিয়ে ছুটে চলতেন বাড়ি বাড়ি, আর এখন ক্রেতারা গাছিদের কাছে ধর্ণা দিয়েও পাচ্ছেন না খেজুরের রস। ক্রমবর্ধমান বাড়িঘর নির্মাণ ও নির্বিচারে গাছ কাটার প্রতিযোগিতায় খেজুর গাছের সংখ্যা অনেকটাই কমে হারাতে বসেছে গ্রাম বাংলার এই ঐতিহ্য। নোয়াখালী প্রতিনিধি ইউনুস শিকদার বাহারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিফতাক আলী। শীত, রস, পিঠাপুলি দেশের গ্রামীণ জনপদে চিরাচরিত ঐতিহ্যের মধ্যে অন্যতম। শীতের আগমনে প্রতিটি ঘরে ঘরেই বাহারি রকমের পিঠাপুলির ভিন্ন আয়োজন। খেজুর রসে বানানো এসব পিঠাপুলির ঐতিহ্য প্রতিটি ঘরে ঘরে অতিথি আপ্যায়নের অন্যতম মাধ্যম ছিল। সেই ঐতিহ্যের স্বাদ পেতে শীত এলেই পরিবার পরিজন নিয়ে
ছুটে যায় চিরচেনা সেই গ্রাম বাংলায়। এখানে অনেক গাছ ছিল, এখন গাছ নাই। আগে গাছ ছিল শত শত, এখন কিন্তু গাছ আছে অল্প কয়টা। ঐতিহ্য হারাতে বসেছে গ্রাম বাংলার পিঠাপুলির এবং অতিথি আপ্যায়নের অন্যতম খেজুরের রস। একসময় গাছিরা খেজুরের রসের ভাট কাঁধে নিয়ে ছুটতেন বাড়ি বাড়ি, আর এখনকার দৃশ্য ঠিক তার উল্টো। এই যে কালের পরিক্রমায় আস্তে আস্তে অনেকে খেজুর গাছগুলা কেটে ফেলছে। বহু দূর থেকে অনেক লোক আসতো খেজুর গাছের লাই রস নিত। ক্রমবর্ধমান বসতবাড়ি নির্মাণ এবং নির্বিচারে গাছ কাটার ফলে খেজুর গাছের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে, ফলে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস। নোয়াখালী অনেক খেজুর গাছ ছিল, কিন্তু এখন ধীরে ধীরে কমে যাইতেছে। এখন আবহাওয়ার কারণে খেজুর গাছ কম কাটা হচ্ছে। চাষিদের গাছ রোপণের পাশাপাশি রস সংগ্রহে যাবতীয় প্রশিক্ষণের কথা জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। এই খেজুরের রস সংগ্রহের জন্য আমাদের চাষিদের প্রশিক্ষণ দরকার, কারণ তাদের রস সংগ্রহের যে পদ্ধতি তারা অনেক সময় ভুল করে। এছাড়া বিভিন্ন রাস্তাঘাট বা ঘরবাড়ি তৈরি করার কারণে অনেকে গাছ কেটে ফেলা, যাতে রস আরও বেশি বাড়তে পারে এবং খেজুর গাছ যাতে লাগায়, এ ব্যাপারে আমরা কৃষকদের সচেতনতা বৃদ্ধি করব। কালের আবর্তনে হারিয়ে যেতে শুরু করা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুরের রস ও গুড় পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের বিকল্প নেই বলে মনে করেন স্থানীয়রা। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 8:15টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকার তার গ্রামের বাড়িতে এই অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। একই সময় শেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়িরই আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানান পরিবারের সদস্যরা। এ সময় তারা শরীফ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় বীর হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন তার প্রতিবেশীরা। শুক্রবার তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় রাজনৈতিক দলের নেতারা এ দাবি জানান এবং উপজেলা ছাত্র জনতারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলার দপদপিয়া 0 পয়েন্ট বরিশাল পটুয়াখালী মহাসড়ক 3 ঘণ্টা অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। এদিকে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর তার নিজ জন্মভূমি নলছিটি পৌর এলাকা শহরের খাসমহল এলাকায় তার বাড়িতে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা ছুটে আসেন। সরিষার ভিতরে যেরকম ভূত আছে, এই সরকারের ভিতরে সেরকম ভূত আছে। অতএব সরকার যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে। হাদি ভাই আমাদের ভাই ছিল, আমাদের সহযোদ্ধা ছিল। আমাদের সেই সহযোদ্ধার শোকে, তার বিচারের দাবিতে আজকে আমরা এই রাজপথ আটকে দিয়েছি। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে তার দাদার বাড়ি হারিখালি মুন্সিবাড়িতে দাফন কাফন সম্পন্ন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই অঞ্চলের মানুষের দাবি হয়েছে তার জানাজাটা যেন আমাদের এখানে একবার জানাজা দেওয়ার পরে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে সেইখানে যেন তাকে দাফন সম্পন্ন করা। যারা পৈশাচিক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে জাতির সম্মুখে দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা চাই আমরা। গাইবান্ধার সাদুল্লাপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জুলাই আন্দোলনকারী সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুক্রবার সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। পরে আয়োজিত এক পথসভায় শহীদ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানায় বিক্ষোভকারীরা। এ সময় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আমিরুর রহমান, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহান সহ আরো অনেকে।
মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। শুক্রবার নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সহ চৌহাট্টা এলাকায় জড়ো হতে থাকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিজয় চত্বর থেকে তারা মিছিল ও বিক্ষোভ শুরু করেন। এ সময় সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে একাধিক মিছিল এসে সেখানে যুক্ত হয়। বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌহাট্টাস্থ বিজয় চত্বরে ফিরে আসে। পরে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আগস্টের পর এই দেশের স্বাধীনতার শত্রু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে নারায়ণগঞ্জে শোক প্রতিবাদ মিছিল করেছে জামায়াত ইসলামী সহ বিভিন্ন সংগঠন। জুমার নামাজ শেষে শহরের মিশনপাড়া ও চাষাড়া থেকে মিছিলটি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়ায় বিজয় স্তম্ভের এসে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, হাদির হত্যাকারীদের ও নির্দেশ দাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচার দাবি সহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। একই সময় বিপ্লবী ছাত্র জনতার ব্যানারের অপর একটি বিক্ষোভ মিছিল শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে বের হয়। মিছিল দুটি শহরের কান্দিপাড়া টিএ রোড ফারুকি পার্ক সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা সিলেট মহাসড়কের কাউতলি মোড় পয়েন্টে গিয়ে শেষ হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ডেমরা কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রূপগঞ্জের এনসিপি নেতাকর্মী সহ স্থানীয় ছাত্র জনতা। শুক্রবার রূপগঞ্জ থানার সামনে সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন। 1.5 ঘণ্টা সড়ক অবরোধ করে চলাকালীন সময়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল আন্দোলনকারীদের দাবিতে একাত্মতা প্রকাশ করলে আন্দোলনকারীরা পরবর্তীতে আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। নরসিংদীর বেলাবতে ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার উপজেলার বেলাবু বাজার শাপলা চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এনসিপি বেলাবু উপজেলার আহ্বায়ক সাইদি হাসান নওফেল, নরসিংদী জেলা এনসিপির সদস্য নুরে আলম ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ সামির আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা শাহরিয়ার জাহান অভি সহ আরও অনেকে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি 2 যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরেক যুবক। শুক্রবার তুরং ও বরম সিদ্ধিপুর সীমান্তে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন আশিকুর রহমান ও ইয়াকুব উদ্দিন। পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, আশিকুর ও মোসাইদ তুরং সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে 3 রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় খাসিয়া আদিবাসীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় আশিকুর রহমানের। আহত মোসাইদ সেখান থেকে পালিয়ে আসে। এর ঘণ্টাখানেক পর বরম সিদ্ধিপুর সীমান্ত এলাকায় যায় ইয়াকুব উদ্দিন। তাকে লক্ষ্য করেও গুলি ছোড়ে খাসিয়ারা। বেশ কয়েকটি গুলি তার গায়ে লাগে। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে। সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে আগুনে পোড়া অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে এক নারীসহ পৃথক সময় 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানায়। শুক্রবার পৌর এলাকায় থানার রোডের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ দেখে জরুরি সেবা
999 নম্বরে ফোন দেয় স্থানীয়রা। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সাভার মডেল থানার উপপরিদর্শক বলেন, নিহতদের শরীরে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 5 থেকে 7 দিন আগে, তাই মরদেহে পচন ধরেছে। নিহতের পরনে একটি জিন্সের প্যান্ট ও জ্যাকেট পরা ছিল। রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলুদি জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মুন্সিগঞ্জের সিরাজদি খানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাড়ি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত 10 জন টেটাবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার উপজেলার লতাবদী ইউনিয়নের কংসাপুরা গ্রামে এই ঘটনা ঘটে। সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হান্নান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজীপুর মহানগরীর পোবাইল থানার বসুগাঁও এলাকায় দিশারি গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিশারি পলি অ্যান্ড প্যাকেজিং কারখানায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আগুনের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহিন আলম। মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকা থেকে সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের আটক করা হয় এবং পরে নাশকতার মামলায় আদালতে পাঠানো হয়। শুক্রবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আগুন লাগানোর ঘটনার তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহার এবং শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। পরে নিজনান্দুয়ালী এলাকা থেকে 2 ভাই রবিন শেখ ও রায়হান শেখ এবং হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী তার মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা প্রবাসীর বাড়ির পাশে তার স্ত্রীর মায়ের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বেডি আমারে মারছে, মারিয়া আমার গলার চেন লইয়া গেছে গা। আমারে দিছে ডাকাতে ফালাই দিছে। বরাবর হে মহিলা বেডি আইসা, ওই মহিলা আইসা দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ফল ফসল উন্নয়ন মেলা হয়েছে। গতকাল গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে RMTP প্রকল্পের আওতায় ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, প্রকল্প ব্যবস্থাপক আনম খালিদ সরকার, গোপালগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল কবির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জের এসএসসি 99 ব্যাচের বন্ধুদের এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কলমা ইউনিয়নের লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী শতাধিক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এ পুনর্মিলনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। 99 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন ফিরোজ ব্যাপারী। এ সময় 99 ব্যাচের নাজমুল ইসলাম সম্রাট, তপন মাহমুদ, মিন্টু ব্যাপারী, ফয়েজ আহমেদ, সজীব মাহমুদ, নুসরাত জাহান তানিয়া, শারমিন আক্তার সহ আরও অনেকে পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করে সন্ধ্যায় পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। হাদির হত্যার বিচারের দাবিতে সারা দেশের ন্যায় রংপুরেও বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শোক র্যালি, প্রতিবাদ সভা ও নানা স্থানে গায়েবানা জানাজার নামাজ হয়েছে। বাদে জুমার রংপুর নগরীর জুলাই স্মৃতিস্তম্ভের সামনে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। পরে একটি শোক র্যালি ডিসির মোড় হয়েছে প্রেস ক্লাবে এসে শেষ হয়। একই সাথে শহীদ আবু সাইদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারেও ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরে দোয়া ও মোনাজাত হয়েছে। শুক্রবার বহরিয়া ইউনিয়নের বড়বাড়ি জামে মসজিদে এই দোয়ার আয়োজন করেন জাতীয়তাবাদী তাঁতি দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি তাঁতি দল জেলার শাখার সহসভাপতি মনির হোসেন পাটোয়ারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত গাজী, সদস্য শিহাব সুমন সহ আরও অনেকে দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট নয়নপুর এলাকায় জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে বায়তুল হাশেম জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা অনুষ্ঠিত হয়। শুক্রবার নতুন এ মসজিদ উদ্বোধন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মপ্রাণ মুসল্লি জুমার নামাজে শরিক হয়। উদ্বোধন উপলক্ষে বায়তুল হাশেম জামে মসজিদে নামাজের পূর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়াজুল হান্নান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ডক্টর শহীদুজ্জামান সহ আরও অনেকে।